হ্যালো, আসলাম ভাই বলছেন নাকি? তা কে কে বলছেন আপনি? আসলাম ভাই না? হ্যাঁ, আমি আসলাম। কিন্তু কে আপনি? চিনতে পারলাম না তো। আমি সবুজের বউ বলছি। আর শোনেন, ও তো বাসায় নেই। আপনার সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছে নাকি? ওর আজ কয়েকটা দিনও বাসায় নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বা হলো, কি হলো? আপনি কি কিছু বলতে পারবেন? কেন? ও তো আমাকে কিছুদিন আগে বলছিল ও চিটাগাং যাবে। চিটাগাং নাকি ওর একটা চাকরি ঠিক হয়েছে। এই তো শুনছিলাম। হয়তো বাসাতে আপনাকে না বলে চিটাগাং যেতে পারে। ভালো করে একটু খোঁজ খবর নেন। ওকে ফোন দেন। না রে ভাই, আমি এত ফোন দিচ্ছি, ওর ফোনে ফোন ঢোকে না, এই জন্যই তো এত টেনশন করতেছি। তো আমি তো এটাও জানি না যে ও চিটাগাং গেছে। এখন জানতে পারলাম। ও, আসলাম ভাই শোনেন, ঘটনা হচ্ছে ও বাসায় আমার সাথে একটু রাগারাগি হয়েছে, এই জন্য গেছে, সিটাগাং গেছে না যায়। আপনি একটু আমার বাড়ি পার আসেন তো, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবেন? যেটা বলার এখানেই বলেন। আমি একটু ব্যস্ত আছি, যাইতে পারবো কিনা সঠিক না। যদি মোবাইলে বলা যায় তাহলে বলে ফেলেন। বলছিলাম যে আমার বাড়ি আজ 3টা মাস অশান্তি লেগে আছে। ও যখন তখন আমাকে মারধর করে, যা কিছু তাই করে। আপনার সাথে যে পূর্বে আমার একটা সম্পর্ক ছিল, এটা নিয়ে টানা হেঁচড়া করে আমাকে বারবার খোঁটা দেয়, নানান রকম কথা বলে। এইসব কথা শুনতে শুনতে আমার আর একটু ভালো লাগে না। আপনি যদি এর ফয়সালা না করেন, তাহলে আমি কোনে যাব কোন? আমার এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা হইলো না। বিয়ে হইলো আজ 3-4টা বছর। ডাক্তারের কাছে যাই, ডাক্তার কই যে আপনি ঠিক আছেন, ওর ঠিক নাই, ওর সমস্যা। এর জন্য বাচ্চা কাচ্চা হয় না, সংসারে অশান্তি করে, রাগারাগি করে। এইগুলো কি ঠিক বলেন তো? এখন আমি কি করব বলেন? এই জন্য যে রাগারাগি করে আমাকে মারধর করে বাসার থেকে বের হয়ে গেছে। কিছু বলেও যায়নি যে কোথায় গেল, কি হলো না হলো। এখন আমি কি করব বলেন? আমি আপনাকে কি ডিসিশন দিতে পারি বলেন? একটাই ডিসিশন দিতে পারি, সেটা হচ্ছে আপনি ওর সংসার থেকে আলাদা হয়ে যান, যদি শান্তি চান। তা না হলে এত একটা পুরুষ একটা মহিলাকে এত নির্যাতন করলে এটা কেমন দেখায় বলেন? তাছাড়া কি ডিসিশন দিতে পারি? আমি কষ্টে কষ্টে আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আসলাম ভাই। আপনি যদি একটু আমাকে আশ্বাস দেন, একটু সাহস দেন, তাহলে আমি ওর সংসার ছেড়ে যাব। আমার দায়িত্বটা কি আপনি নিতে পারবেন? কারণ আমি আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আমার চোখে আর পড়ে না। আমি আপনাকে অনেক ভালোবাসতাম। আমার আব্বা মা, আমার পরিবারের সবাই ওর সঙ্গে আমাকে বিয়ে দিল। এখন আমি কি জানতাম যে ওর মধ্যে এতটা অমানুষ, এতটা কষ্ট হয়, আমার জীবনটা এরকম তছনছ হয়ে যাবে? আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। আপনি যদি আমার দায়িত্বটা নেন, সবকিছু একটু মেনে টেনে যদি ম্যানেজ করে নিতে পারেন, তাহলে আমি সত্যি আর আমি থাকবো না। আপনি বলেন, আপনি এখন কি করবেন? আমাকে একটু জানান। আপনার পায়ে ধরছি, আপনার উপরে ডিপেন্ড করছে আমার জীবন মরণ। তা না হলে আমি আমার এই জীবন রাখতে চাই না ভাই। কি করব এখন? আমার মাথার মধ্যে কোনো কিছু খেলে না। এভাবে কান্নাকাটি করার দরকার নাই। আচ্ছা, আমি ব্যাপারটা একটু ভেবে দেখে তারপরে আমি আপনাকে জানাবো। কারণ আপনার যেদিন থেকে বিয়ে হয়ে গেছে সেদিন আপনাকে আমি আমার মন থেকে মুছে ফেলছি। আমি ভেবেছিলাম যে আমার জীবনে কিছু হয় নাই, হয়েছিল না। কিন্তু আসলে আমিও তো আমার ভালোবাসার মানুষ যে কষ্টে থাকবে এটা চাই না। আর যখন আপনার মুখ থেকে এটা শুনতে পাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। তা ঠিক আছে, আমি এখন সিদ্ধান্ত আসলে কি যে নেব, আমার মাথাটা পাগল হয়ে যাচ্ছে। আর ভাগ্যিস আমি বিয়ে শাদী করে নাই। যদি করতাম তাহলে হয়তো আজকে আপনি এই কথাটা বলার সাহস আমাকে পেতেন না, আপনার জায়গা থাকতো না। তো কি করব? আপনিই বলেন। আপনি যেটা বলবেন সেটাই হবে। কারণ আমি সেই জায়গা থেকেই বলতেছি, আমার ভালোবাসার জায়গা থেকে বলতেছি। আসলে কি করা যায়? যেটা করলে ভালো হয় আমি সেটাই করব। আপনার শান্তির জন্য, সুখের জন্য। পরে কোনো গ্যাঞ্জাম হলে কিন্তু আমি সেটা নেব না। ঠিক আছে ভাই, এই কথা শুনে আমি খুব খুশি হলাম। তুমি আমার সেই পূর্বের মতো আবার ভালোবাসো, একটু তোমার বুকে জায়গা দাও, তাহলে আমি বাঁচবো, তাছাড়া বাঁচবো না।
যেভাবে হোক একটু চেষ্টা করো, তা না হলে আমি একদম বাঁচবো না। এটাকে জীবন বলে নাকি? এত কষ্টের জীবন। সংসারে কোনো অভাব নাই, কিন্তু সংসারে শান্তি নেই। আমার বাচ্চা হয় না, বলে যে আমি অপয়া, আমি বাইজো, আমার বাচ্চা কাচ্চা কোনোদিন হবে না, অথচ এই নিজের দোষ। ডাক্তার দিয়ে টেস্ট করছে, নিজের দোষ ধরা পড়ছে, সেটা নেবে না। সে শুধু আমাকেই দোষী করে, অথচ আমি টেস্ট করে দেখছি আমারটা ঠিক আছে। ওর হরমোনের সমস্যা, এই জন্য আমাকে দায় নিয়ে বারবার আমাকে পিটায়, জ্বালাতন করে। এটা আর কতদিন সহ্য করবো? তাই সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তুমি যদি রাজি থাকো, আমি তোমার কাছে বাকি জীবনটা কাটাইতে চাই। এর মধ্যে একটু মানে ভেজাল নেই, আমি ডাইরেক্ট সিদ্ধান্ত নিয়ে ফেলছি। দেখো ভাই, তুমি একটু জায়গা যদি না দাও, আমি কোথায় যাব বলো? কি, তুমি কি আমাকে জায়গা দেবে? দেখো, আমার কোনো কিচ্ছু এমন পর্যন্ত কোনো কিছু নষ্ট হয়নি, সব ঠিক আছে। শুধু টেনশন আর চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে দিনের পর দিন। এখন তুমি সিদ্ধান্ত নিয়ে আমাকে একটু জানাও। আমার রাতে ঘুম হয় না, আমি কতটা দিন এখনো ভাত শান্তি করে খাইতে পারি না। টেনশন হয় যে এভাবে কি বাকিটা জীবন পার হবে, কি হবে উপর আল্লাহ জানে। একটু বলো ভাই, আমাকে একটু আশ্বাস দাও, আমার টেনশনের হাত থেকে একটু আচ্ছা বাঁচাও না। ঠিক আছে, আমি তো সবই শুনলাম। শোনো, আহ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি অলরেডি। তুমি একটা মাস দেখো, ও যদি ঠিকঠাক মতো বাসায় না আসে, বাসায় টাকা পয়সা না পাঠায়, পূর্বের মতো যদি আবার জ্বালাতন করে, এত যদি মারধর করে, অত্যাচার করে, এসবগুলো সব ছেড়ে দিয়ে তুমি ওকে ডিভোর্স করো। ডিভোর্স করে এসে তারপরে শরিয়া মোতাবেক আমি তোমাকে আমার সংসারে নিয়ে তোমাকে সুখের ব্যবস্থা করব। আর আমি হয়তো আমার বিয়ের জন্য আমার ফ্যামিলি মেয়ে দেখাশোনা করতেছিল, সেটাকে অফ করে দিলাম। একদম পুরো সিদ্ধান্ত আমি নিয়ে ফেলছি, ডিপেন্ড করবে তোমার উপরে। তুমি যদি চাও তো ওখানের সুখ, ওখানের শান্তি তোমার জন্য হারাম হয়ে গেছে, তাহলে তুমি আমার কাছে চলে আসতে পারো। তুমি সিদ্ধান্ত নাও যে এখন তুমি কি করবে। আমি তোমাকে প্রশ্ন করলাম, এটা আমার উপরে না, বুঝছো? তুমি সিদ্ধান্তটা নিয়ে ফেলে আমাকে জানাও। তো ওই কথাই থাকলো। আর শোনো, শুক্রবারের দিন তুমি একটু দেখা করতে পারবা কি? আমার বাড়ির আশপাশে কি তোমার আশাকে নিষেধ আছে নাকি? তুমি আসো, আমার বাড়ির আশপাশে আসো, এসে একটু দাঁড়াও একটু। আমার এই নাম্বারে ফোন দিলে সবসময় আমাকে পাবা। আর শোনো, আমার ইমো নাম্বার আছে, সেই নাম্বারটা আমি তো পরে জানা দেবো না, হ্যাঁ? আমার ফোনে এমবি নাই। আর যদি পারো আমার মোবাইলে করে টাকা রিচার্জ করে দিও। আর শোনো, তুমি শুক্রবার দিন বিকালে আমার বাড়ির সামনে একটু আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি যদি পারি তাহলে একটু কথা বলবো না তোমার সাথে? আমার অনেক কথা আছে, আরো কথা আছে। তাছাড়া আমার ক্ষমতাও নেই আমার এই বাড়িতে আর থাকা। আমি কিছুতেই থাকতে পারবো না এই বাড়িতে, এভাবে জীবন চলে না। তুমি তাড়াতাড়ি একটু সিদ্ধান্ত নাও। আর বিশ্বাস করো, আমার আগে যেরকম সুরত ছিল, যেরকম শরীরের কাঠামো ছিল, ঠিক ওই রকমই আছে, একটু পরিবর্তন হয়নি, একটু না, ওই রকমই আছে। তোমাকে খুশি করার মতো, তোমাকে উপহার দেওয়ার মতো আমার অনেক কিছু আছে, আমি একদম শেষ করিনি। তুমি এটা ভুলো না যে আমার বিয়ে হয়ে গেছে, আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি একবারে নষ্ট হয়ে গেছি, এরকমটা ভেবো না। আমি আর পাঁচটা মেয়ের মতো তার চেয়ে একটু ভালোই আছি এখনো। আমার তো আসলে সংসারে অভাব ছিল না, শুধু অভাব আমার হাজবেন্ডের, কিছুই না। আচ্ছা, ভালো থেকো। আর ফোন দিও, তুমি মাঝে মধ্যে আমাকে ফোন দিও। ঠিক আছে। আর শোনো, আমি তোমাকে রাত্রে সময় পেলে পরে ফোন দিব, ঠিক আছে? তো এখন তুমি আর টেনশন করো না, একটু খাওয়া দাওয়া করো। আর ভালো থেকো। আল্লাহ হাফেজ। কথা হবে রাত্রে। হ্যাঁ রে বৌমা, তোমার শাশুড়ি কি গেছে বাড়ির থেকে? তোমার শাশুড়ির যে আজকে যাওয়ার কথা ছিল তার মেয়ের বাড়িতে। আব্বা, মা তো গেছে। সে তো আপনি বাসার থেকে বের হওয়ার আধা ঘন্টা পরেই সে আমাকে বলল যে তার মেয়ের বাড়ি নাকি বেড়াইতে যাবে। তাই তো সে চলে গেল। তো কয়দিন থাকবে আমার শাশুড়ি? আমারও তো কিছু বলে গেল না। বৌমা, আমারে তো সে বলল যে 1 সপ্তাহ নাকি থাকবে বড় মেয়ের বাড়িতে, বুঝছো? তো গেছে, ভালোই হয়েছে। এত বাড়িতে ঝঞ্ঝাট আর গ্যাঞ্জাম করে সবসময়, আমার সাথে এই কথা ও কথা নিয়ে বাদাবাদি করে, আর ভালো লাগে না, বুঝছো বাবা?
গেছে ভালো আছে। তে শোনো, আমি তো একটু শহরে এসি, তে তোমার জন্য কি কিছু কিনে নিয়ে আসবো? আব্বা, আপনার বেটার বউ আমি। আমার জন্য আপনি যা খুশি তা কিনে নিয়ে আসেন। আমি কি আপনারে নিষেধ করছি? নিয়ে আসেন, কি নিয়ে আসবেন? আরে আমার এত খাওয়াইতে চাচ্ছেন কেন আব্বা? মানে আপনি আজ কদিন হলো দেখছি খুব উঠে পড়ে লাগছেন আমারে সন্তুষ্ট করার জন্য। কি ঘটনাটা কি? হুম? বাবা রে, বোঝো না, আমি তো তোমারে অনেক ভালো পাই বুঝছো। তো তোমারে খালি বেশি বেশি করে খাওয়াইতে মন চাই। আমার মনে হয় যে আমি তোমারে বেশি করে কি এত খাওয়াই এত যত্ন করলে তুমি আমার কথা রাখবা বুঝছো। এই জন্যই আর কি, তাছাড়া কিছু না। আমার খালি মনেই চাই যে নতুন নতুন কিছু তোমারে কিনে দিই। আর আমার কথা মতো চললে তো তোমারে আগেও বলছি যে আমার সয় সম্পত্তি যা আছে তোমার নামে সব লিখে দেবো বুঝছো বাবা। আর এই জন্য বলতেছি তুমি আমার কথা মতো একটু শুনে চলবা। আমার এখন শেষ কাল বোঝো নাই তো, তোমার কাছে এমন কি দাবে শোভা? বোঝো না ব্যাপারটা আমি কি বলতে চাই? আব্বা, এই শাশুড়ি বাড়িতে যেই বের হয়েছে বড় মেয়ের বাড়ি গেছে, আর আপনার মনের মধ্যে এরকম ভীমরতি ধরছে না? আবার শুরু হয়েছে, তাই না? কি বলতে চান আপনি আব্বা? আমারে এত রাজি খুশি করাবেন, আমার নামে সম্পত্তি লিখে দিবেন, অথচ আপনার মনের মতলবটা কি? হুম? মানে এত খুশি করতে চান কেন আমারে? কি চান আমার কাছে? আর আপনি বা কি এত পারবেন বলেন? আমারে কি করতে পারবেন আপনি? হুম? মানে কি আমি কি আপনার জন্য কি করব? এইটুকে বলেন তো দেখি। আপনার মনের এত আশা ক্ষোভ, বলেন। বাবা রে, তোমার শাশুড়ি যতক্ষণ বাড়ির মধ্যে থাকে তখন তো আমি তোমার দিকে ভালো করে এক এক নজর তাকাইতেই পারি না বুঝছো। সে কি জন্যে যেন আমারে মানে ফলো করে, আমার মুখে থেকে চায়, কেতর কেতর করে। সে যখন তার বড় মেয়ের বাড়িতে আজকে গেছে, তো বাড়ি তো ফাঁকা বুঝছো। এখন আমি তোমারে যে কথা বলতে চাই, তুমি আমার পুতের বউ। আর তোমারে যে কথাটা আমি বলতে চাই, বারবার বোঝাইতে চাই, আমি আসলে তোমার শাশুড়ির কারণে সুযোগ পাই না বুঝছো। এই জন্যে বলছিলাম আর কি, তেমন কিছু না। মানে তোমার মুখখানা একটু তাকায় দেখতে ইচ্ছা পরে। আমি তোমার খুব ভালো জানি, ভালো পাই, খুব ভালো লাগে বুঝছো। তোমার পাশে বসে দুইটা রসের কথা বলতে পারলে আমার একটু আরাম লাগে। তাছাড়া এই বয়সে তোমারে আর আমি কি করব বলো? তারপরও যদি তুমি আমার কথা মতো চলো রে বাবা, তাহলে তো বুঝবো এই ব্যাপারটা। মানে আমি তো কোনো কিছুতে তোমাকে দিতে কমতি রাখবো না বুঝছো। এই আর কি, তাছাড়া কি রে বাবা। মানে আমার খালি ইচ্ছে করে তোমারে নতুন নতুন কোনো কিছু কিনিয়ে সাজাইতে। তোমারে কোনো কিছু করতে দিতে মন চায় না, বেশি কাজকর্ম করতে দিতে মন চায় না। তোমার শাশুড়ি তো তোমারে সারাক্ষণ এটা করো, ওইটা করো, এটা হলো না কে, ওইটা হচ্ছে না কে, এই যে নানান রকম পেশাল পরে। আর আমার কাছে মনে হয় কি জানো, যে এত সুন্দর বৌমারে দিয়ে মানে সে এত কিছু করাইতেছে আমার খুব কষ্ট লাগে জানো, কারণ আমি তোমাদের অনেক ভালো পাই। তো এই জন্যে বললি কি যে তোমার কাছাকাছি থাকতে চাই আমি বুঝছো। একটু সুযোগ যদি দেও আর কি, তাছাড়া কিছু না বুঝছো। তাই আব্বা, আপনি আমার কাছাকাছি থাকবেন? আচ্ছা, বেশ ভালো কথা। আপনার আমি সুযোগ দিলাম, আপনি আমার কাছাকাছি আজকে বাড়ি আসেন, থাকবেন, বসবেন, দুটো ভালো মন্দ কথা বলবেন, আমার হাতের চা খাবেন, আরো অনেক গল্প গুজব করবেন। সমস্যা কোথায়? এখানে আর আপত্তি করবো কেন আমি? কিন্তু সেদিন যে আমার জন্য এই যে এইসব রং বেরঙের মানে টেপ এইসব কিনে 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 কেটে নিয়ে আসলেন, তো এইগুলো কি শ্বশুর হয়ে বৌমার এগুলো কি কেউ কিনে দেয়? তাও তো আমি মেনে নিয়েছি, গোপন রাখছি, যেন আমার শাশুড়ি যেন না বুঝতে পারে। তো আপনি কিন্তু দিন দিন বেশি বাড়াবাড়ি করছেন, মানে বেশি কিছু আবার আমার কাছে দাবির শোভা করেন না। আমার একলা পায়ে তাইলে আবার কিন্তু রাখা সম্ভব হবে না, বুঝছেন আব্বা? এরকম কোনো কথা বলেন না আপনি, বুঝতে পারছেন? মানে আমার আবার ভয় হয়, বোঝেন তো? আপনি শ্বশুর হয়ে আমার কাছে
এত কিছু দাবি করবেন কেন? বেশি গভীরে যাবেন না, বুঝছেন? এটা আছে আমার কথা। তাছাড়া আমি আপনার পুতের বউ, আপনি আমার কাছ থেকে তাছাড়া যা আশা করবেন আমি তাই দেব। কিন্তু বেশি কিছু আমি আপনার কাছ থেকে আশা করি না, বুঝতে পারিছেন? এরকম যেন না হয় আবার। তা নিয়ে আসেন, কি নিয়ে আসবেন আমার জন্য? একটু ভালো মন্দ খাবার আনেন তো দেখি, খাবো নে। আর আপনিও বাড়ি আসেন, তারপরে পানি উঠাই আপনারা গোসল করাই দেবো নে। তারপরে আপনার সেবা যত্ন করতে পারলে তো আমারই আরো ভালো, তাই না আব্বা? তা আসেন। শোনো বৌমা, আমি কিন্তু আজকে ওই আলাদা রুমে ঘুমাবো না। আজকে আমরা এক পরিবার, বুঝছো? তুমি, আমি আর ছোট বাবুটা আজকে এক রুমে না হয় ঘুমাবো। অনেক গল্প গুজব পর্বনে। সমস্যা কোথায় নাকি? তোমার কি কোনো আপত্তি আছে? হুম, আপত্তি করো না বাবারে। আমি বড় কালে আর তোমারে কি বলবো, কি বা এমন পড়বো? একটু পাশাপাশি থাকলে গল্পে গল্পে আমি ঘুমায় পড়বো। এ আর কি, তাছাড়া কিছু না। ওরে বাবা! আব্বা, এইটা কি সম্ভব আদেও? মানে যতই আপনি মুরব্বী হন, তারপরেও কি এটা সম্ভব? আমি আপনার পুতের বউ না? এইটা কি সম্ভব যে একই ঘরে আমরা পাশাপাশি ঘুমাবো? মানে মানুষে জানলে এটা কি বলবে বলেন তো আব্বা? মানে শাশুড়ি আজকে তার বড় মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে, আর আপনি এই সুযোগে এরকম আচরণ করছেন আব্বা? এটা কি আসলে সম্ভব? হ্যাঁ, আপনিই বলেন। বাবারে, ভয় পেও না। আমি এতটাই এরকম তুমি অঠিন মনে করো না, বুঝছো? মানে কোনো সমস্যা নেই। আমার আবার ওই একলা একলা ঘরে ঘুমাইলে মানে অর্ধেক রাত্রে ঘুমের মাঝে বোবায় ধরে, বুঝছো? এই জন্যেই তুমি তো এটা জানোই মনে হয়। মানে তোমার শাশুড়ি থাকলে আমার গায়ে টুকে একটু দিয়ে আমাকে ঘুম থেকে ওঠায় ফেলে। তো এই পরিস্থিতির যাতে না পড়ি, এই জন্য আর কি বললাম তোমার পাশে একটু ঘুমাবো। কারণ একদিন তো তোমার পাশে আমি ঘুমাইছিলাম, তোমার গায়ের উপর আমার হাতটা পড়ছিল, বড় ভালোই লাগছিল, বুঝছো? যে সে আর কি, এই জন্যে বলতেছি। আর শোনো, আমার কথা মতো যদি তুমি চলো, তোমার কোনো কিছুর অভাব থাকবে না। সব অভাব আমি মিটাই দেবো। টাকা পয়সা যখন যা লাগবে তোমার, তোমারে তো আগে পরে আমি একই কথা বলে আসছি, বুঝছো? তুমি এটা বোঝো না কেন রে বাবা? এটা তো কেউ জানবে না। আমার ফ্যামিলির মধ্যে, আমার পরিবারের মধ্যে শুধু তুমি আর আমি। আর তোমার শাশুড়িকে নিয়ে যত সমস্যা ছিল, সে তো আজকে বাড়ি নেই। এখানে আর তুমি আপত্তি করো না রে বাবা। আমি আজকে আসি, তারপরে তুমি এই সুযোগটা আমাকে দাও, তাহলেই হবে। আমি বেশি গভীরে তোমার কাছ থেকে কোনো কিছু চাইবো না, বুঝছো? হে হে, টুকি আর কি। যদি তুমি আমার কথা রাখো, তাহলে আমি খুশি হতাম। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার জন্য তাই আর, বুঝছো? আর শোনো, আমার ব্যাংকে 3 লক্ষ টাকা আছে। এটা আমার নিজের নামে। এটা কেউ জানে না, বুঝছো? তুমি চাইলে এই মাসে তোমার সাথে নিয়ে যেয়ে 1 লক্ষ টাকা তোমার হাতে আমি নিজে উঠায় বুঝে দেব, বুঝছো? যদি তুমি আমার একটু কথা মতো চলো, এই আর কি, বুঝছো বাবা? ও কথা আপনি যতই বলেন, আমি আসলে এটা মানি না। হাজারে হলেও আপনি একটা পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের অত আমি বিশ্বাস করি না। হুম, কাছে শুইতে দিব আর উনি ভালোই মজা মারবে, তাই হয় নাকি? হুম। তারপরেও আপনি যখন টাকা কি সত্যি আমারে দেবেন আব্বা? টাকা যদি সত্যি দেন, আচ্ছা সেটা আমি না ভেবে চিন্তে দেখবো। আমার কথা তুমি বিশ্বাস করছো না? আমি তো তোমারে অবশ্যই বললাম যে তুমি একটু প্রমাণ নাও। তুমি একটু আজকে আমার কথা মতো চলো, একটু আমার কথা একটু শোনো, আমার একটু সুযোগ দাও রে বাবা। তারপরে দেখো, আমি কালকে প্রয়োজনে তোমার সঙ্গে নিয়ে যাই ব্যাংক থেকে টাকা উঠাই দেবো, বুঝছো? এতে কোনো সন্দেহ নেই। আর এই কথার মধ্যে কোনো ভেজাল নেই, বুঝছো? তুমি এই সুযোগটা শুধু আমাকে দাও। আর তুমি এই সুযোগটা আমাকে দেবে কিনা শুধু তাই বলো। আজকে একটা সুযোগ দেয়, বোঝো না? তাছাড়া কি আর কখনো তোমাকে আমি এভাবে বলবো? কারণ আমি তোমাকে অনেক ভালো পাই, বুঝছো? এই জন্যে বললাম আর কি। যদি রে বাবা একটু আমার কথা শোনো, তাহলে আর তোমার কোনো সমস্যা থাকবে না। আমি তোমাকে সত্যিই বলছি, তুমি একটাবার আমাকে পরীক্ষা করে দেখো আমি তোমাকে দেই কিনা। তারপরে তুমি আমাকে বিশ্বাস করো আর না করো, সেটা একান্তই তোমার ব্যাপার, বুঝছো? আব্বা,
তাহলে আপনারই আমি কি এমন সুযোগ দেবো? মানে আপনি আমার পাশে ঘুমালেই হবে, নাকি আপনার কি কোনো অন্য কোনো মতলব আছে? হ্যাঁ? অন্য কোনো মতলব নাই তো আবার? সেটাও বলেন আগে। সে রে বাবা, অন্য সময় সে যখন আমি থাকবো তখন কথা তখন দেখা যাবে। যদি অন্য কোনো মত পরিস্থিতির কোনো ঘটনা ঘটে, তো সমস্যা কোথায় রে বাবা? তুমি একদম আপত্তি করো না। তুমি বললামই তো যে তুমি আপত্তি করো না। তোমাকে আমি এর জন্য কি দিন আছি সেটা তুমি আগে একটু আমার একটা বার দেখো, পরীক্ষা নাও আমার উৎস। কি যে বলেন আপনি! আপনার কথা শুনেতে আমার খুব লজ্জাও লাগে, আবার ভয়ও পায়, বুঝছেন? এই কথা যদি কেউ জেনে যায় তাহলে কি হবে আপনিই বলুন। আমার খুব ভয় লাগে, জানি না আমি কি করব। আপনার কথা মতো শুনে আমার মাথা টাথা নষ্ট হয়ে যায়। এইরকম আমি কোথাও দেখিনি, বুঝছেন? তারপরও দেখি আসেন, দেখবো না। কিন্তু আপনি যে আমার সঙ্গে মোবাইলে কথা বলছেন, আপনার পাশে আবার কেউ শুনছে না তো এই কথা? না রে বাবা, কেউ শুনছে না। আমি এক দোকানের পিছনে আড়ালে যে তোমার সাথে গোপনে কথাটা বলছি, বুঝছো? এই কথা কি আর মানুষেরা শোনানো যায়? একদম নিরিবিলি তোমাকে মোবাইল করে এই কথাগুলা বলছি, বুঝছো? তে আমি বাজার থেকে তোমার জন্য কোনো কিছু কিনে টিতে নিয়ে আসি। আর তোমারে যেতে বললাম তুমি এটা আমার কথাটা রাখবা, তা না হলে কিন্তু আমি অসন্তুষ্ট হব, বুঝছো? আহ আচ্ছা, ঠিক আছে, যাই আমার যা হয় হবে। আপনার একটু আগে দেখে নিই। ঠিক আছে, আপনার কথা আমি রাখবো। কিন্তু শোনেন, ও ভালো কথা, আপনি আমার মোবাইলে 50টা টাকা ঢুকাই দেন তো, মোবাইল রিচার্জ করে। আমার ফোনে টাকা নাই। আর শোনেন, ওই যাই আনেন না আনেন, আপনার জন্য কিছু নিয়ে আসেন, লাগবে না। তারপরে দেখছি আপনারে কি করা যায় না যায়, বুঝছেন? আসেন আগে। এই তো রে বাবা, আমি তোমার কথা শুনে খুবই খুশি হলাম, বুঝছো? এরকম কথা বললে তো আমার প্রাণটা জোড়ায় যায়, বেশি আর কিছু লাগে নাকি? তো ঠিক আছে রে বাবা, আমি তোমার মোবাইলে টাকাটা ঢুকিয়ে দিচ্ছি। আর তো আমি কি কেনাকাটা আছে সারিয়ে তোমার জন্য কোনো কিছু লাগলে নিয়ে আসছি। আর তুমি রেডি হও, বুঝছো? তা কথা কিন্তু কইতাই, এর বাইরে যাবা না। আর কেউ যেন এই কথা না বোঝে, খুব সাবধান। তোমার পাশে আবার কেউ যেন কথাটা না শোনে, একটু আড়ালে যে কথা বলো আমার সাথে, বুঝছো? তা রাখতেছি আমি। ঠিক আছে, আসেন। বুড়োকালে যখন আপনার এত সব রাখছে, আপনারই আজকে দেখবো, দেখি আপনি কত পারেন। আসেন। তো ঠিক আছে, রাখলাম। ঠিক আছে, আমিও রাখতেছি। আমার নাম লায়লা। আর আমার হাজবেন্ড শিকদার শেখ। সে ঈশ্বরদী রেল দর্শনের চাকরি করে। বাড়িতে আসি 1 মাস পর পর। আর আমার বাড়িতে একটা জাগির মাস্টার থাকতো। তো ছেলেটার বাড়ি চিটেগং। উনি এখানে লেখাপড়া করতে এসে মানে কোথাও আশ্রয় পায়নি, তাই তাকে জাগিয়ে রাখছি এই জন্য, যাতে আমার একটা ছেলে এবং একটা মেয়ে, মেয়েটা বড়, মেয়েটা ক্লাস 9-এ পড়ে, আর ছেলেটা ক্লাস 3-তে পড়ে। তো ওদের দুভাবনকে আমার ওই জাগির মাস্টার লেখাপড়া করাতো ফ্রিতে। আর তার থাকা খাওয়া আমরাই দিতাম। আর আমার হাজবেন্ড ঈশ্বরদী থেকে 1 মাস বাদে বাদে বাড়ি আসতো। আমাদের দেশের বাড়ি ছিল যশোরে। তো আমরা আসলে কখনো ভাবতে পারিনি যে এই জাগের মাস্টার আহ, ছেলেটা আসলে দিনে দিনে ক্রমেই যেন বেশি আপন হয়ে গেছিল আমাদের ফ্যামিলির কাছে। আমরা সবাই তাকে যথেষ্ট ভালোবাসতাম। কিন্তু তাকে একটা গোপন মেলামেশা দেখতে পেরে আমি ফলো করি যে আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে। সেই মেয়েটার সঙ্গে যখন প্রাইভেট পড়াতো, তো আমাদের ঘরের মাঝখানে একটা পার্টিশন ছিল, টিনের বেড়া। তো আমি মাঝে মধ্যে তার পরীক্ষা নিতাম যে দেখি তো, মানে আমার মেয়েকে সে পড়াইতে পড়াইতে হঠাৎ চুপচাপ হয়ে যায় মাঝে মধ্যেই। তো এইটা আমি ফলো করতাম।
তো তখন আমার ওই জাগির মাস্টারকে একটু ট্রাই করার জন্য আমি ওই টিনের ফুটো দিয়ে যাই হোক একটু চোখটা মিলাই দেখতাম যে পড়াশোনা করতেছে না ওরা আসলে আড্ডা মারতেছে। তো দেখি মেয়েটাকে তার কাছে ফিরায় তারা যাই হোক কানে কানে কি ফিসফাস করতেছে বা ওই সমস্ত ইয়া করতো। আমি এটা আসলে কিছুদিন এরকম এভাবে যাওয়ার পরে আমি হঠাৎ তাদের এই ব্যবহারটা ধরে ফেলে আমার মনের মধ্যে একটা সন্দেহ হলো যে এটা হলেও হতে পারে, কারণ ওরা অনেক রাত জেগে পড়াশোনা করে। আবার কিভাবেই বা আমি এত সন্দেহ করব, কারণ আমার মেয়ের লেখাপড়ার রেজাল্টটাও খুব ভালো হয় এই মাস্টারের কাছে পড়ার পর থেকে। তো এই জন্য আমি কিছু ধরি না। কিন্তু আমার মেয়েটা হঠাৎ একদিন রুমের মধ্যে থেকে কেমন যেন একটা আওয়াজ করলো। তা আমি যাই হোক এটা ফলো করলাম, দেখি যে তারা আসলে ওইটা করতেছে, এই কাজে লিপ্ত। তো যাই হোক এটা দেখার পরে আমি ছেলেটাকে বললাম যে বাবা শোনো, তুমি আমার বাড়িতে জাগের তোমাকে রাখছি, তোমাকে আশ্রয় দিছি, তুমি খাওয়া দাওয়া পাবে প্লাস আমার বাড়িতে থাকবে, শুধু তুমি এখান থেকে কলেজে লেখাপড়া করো আর পাশাপাশি আমার 2টা ছেলে মেয়েকে তুমি পড়ালেখা করাবে। তার মানে এই না যে তুমি এরকম, ঠিক আছে তুমি যখন এভাবে আমার মেয়েকে পছন্দ করছো বা এই সমস্ত করতেছো দিনের পর দিন, তাহলে এটা তো ঠিক না, আমি তো এটা দেখছি। তখন ছেলেটা বলে যে কাকিমা আসলে আপনি যদি দেখে থাকেন ভালো কথা, তো ওরা আমার ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, ওকে না হয় আমি নেব। তা আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি এই সমস্ত আর করো না, আর তুমি বিকেলবেলা ওকে একটু সময় করে পড়াবে এবং আমার সামনে রাত্রে ওকে আর পড়ানোর দরকার নেই, বুঝতে পারছো? তখন ছেলেটা বললো যে ঠিক আছে কালাম্মা, আমি আর তাকে কখনো রাত্রে পড়াবো না, আর আপনি যখন এটা দেখছেন ঠিক আছে। তো তারপরে মানে ওর ওইটাই আমি একদিন দেখছি, তো দেখে আমার ভীষণ ভিতরে একটু ইচ্ছা জাগলো। তো যাই হোক, তো ভাবলাম যে যেহেতু আমার হাজবেন্ড তো ঈশ্বরদী থাকে, 1 মাস পরে পরে বাড়িতে আসে, আর আমার 2টা ছেলে মেয়ে, আমি যে বয়স্ক মানুষ তাও না, মানে একদম মধ্যবর্তী। তো আমারও খুব ফিগার ভালো। তা আমি হঠাৎ করে একদিন ছেলেটা কলেজ থেকে আসলো, তখন আমার মেয়ে আর হচ্ছে আমার ছেলে ওরা স্কুলে গেছে, ওরা আসে নাই। তো ওকে বললাম যে দেখো বাবা এদিকে এসে শোনো। তখন ছেলেটা আসলো, তা বললাম যে আচ্ছা আমি যে এই যে বাড়িতে এখানে একা থাকি, আমার ছোট মেয়ে তার দিকে তোমার নজরটা পড়লো কেন, আমাকে তোমার পছন্দ হয় না, ভালো লাগে না? তখন ছেলেটা বলতেছে আন্টি আপনি এই সমস্ত কি বলেন, মানে আপনাকে পছন্দ হবে মানে? তাই বললাম যে হ্যাঁ তুমি নেকা করো না। ও এতদিন ডুবে ডুবে তুমি এত কিছু করছো আমার মেয়েটার সঙ্গে, আমি মনে হয় বুঝি না, এটা তো আমি দেখছি তুমি তাকে পড়াশোনা করাচ্ছ ফাঁকে, তার ফাঁকে ফাঁকে তাকে এইভাবে ভালো আদর যত্ন করতেছো। যাই হোক তুমি পছন্দ করো সেটা না হয় পরের কথা, তুমি তো পরের ছেলে, এত কিসের সম্পর্কে জড়িত তুমি যে তুমি আমাকে দেখে এরকম করতেছো, আচমকে উঠতেছো? শোনো, আমি এখন থেকে তোমাকে যেটা বলবো সেটা যদি তুমি না শোনো তাহলে আমার বাড়ি থেকে তুমি চলে যাবে। তখন ছেলেটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা শুনবো, আপনি বলেন কি করব। তখন আমি বললাম যে দেখো তোমার আঙ্কেল আহ রেল জংশনে চাকরি করে, সে ঈশ্বরদীতে থাকে, 1 মাস বাদে বাদে বাড়িতে আসে। আর তুমি এখন বুঝতেই তো পারছো যে আমি তোমার মানে আন্টি হলো মানে টাকরা জোয়ান, আমি মাত্র বড় হয়ে গেছি তা তো না, যে আমি যদি তোমাকে কিছু করতে বলি তুমি করবা? তখন ছেলেটা বলে যে হ্যাঁ করব, আপনি যখন বাধ্য করছেন, না হলে আমাকে আপনার বাড়ি থেকে তাড়াই দেবেন, জাগে রাখবেন না। তো তা কি আর করা, ঠিক আছে কি করতে হবে বলেন? তখন আমি তাকে বললাম যে দেখো বাবা, আমার ছেলে আর মেয়ে যখন স্কুলে চলে যাবে, প্রয়োজনে মাঝে মধ্যে যদি তোমার কলেজে এমন কোনো জরুরি না থাকে তাহলে তুমি বাসাইতেই থাকবে, আর আমাকে একটু সময় দিতে হবে। তখন ছেলেটা বুঝতে পারলো, পেরে বলতেছে ঠিক আছে সেটা কবে? তাই বললাম যে আজকেই শুরু করো নাকি, কারণ আমার ছেলে মেয়ে ওরা তো দুজন স্কুলে আছে, স্কুল থেকে আসে নাই, এটাই তো একটা সুযোগ যাচ্ছে। আর তোমার আঙ্কেল 1 মাস পরে পরে যখন বাড়িতে আসে আমারও তো খুব কষ্ট হয় থাকতে, বোঝো না তুমি? তখন সে আমার মুখে দেখে তাকে একটা মুচকে হাসি দিয়ে বলতেছে তো ঠিক আছে চলেন তো, কোথায় যাব? তখন আমি বললাম যে ঠিক আছে তুমি আমার রুমে যে একটু বসো, আমি গোসলখানা থেকে এই কিছু কাজ আছে এটা সেরে আসি, তারপরে যাই হোক আমি কলের উপর থেকে হাঁড়ি পাতেল ধোয়া মাজা ঘরের সমস্ত কাজকর্ম সেরে একটু ফ্রি হয়ে তারপরে তার কাছে আর নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মুখ সুখ মানে ধোয়া মাজা করে যাই হোক একটু সাজুগুজু করে সুন্দর একটা পরিবেশে তার সামনে যাই দাঁড়ালাম।
যে ও আমাকে দেখে ভীষণ পছন্দ এবং মুচকি হাসি দিয়ে বলতেছে, আন্টি আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। কারণটা কি বলুন তো? আমার চোখে আজকে চেঞ্জ হয়ে গেল না আপনার রূপ পরিবর্তন হয়েছে? তখন আমি হেসে দিয়ে বললাম যে হ্যাঁ, আজকে তো পছন্দ হবেই, কারণ আজকে আমি তোমাকে তোমার সাহসটা বাড়িয়ে দিয়েছি না। আর যেহেতু তুমি আমাকে তো একটু পরেই পাইতে যাচ্ছ, আর তোমাকে দেখানোর জন্য আমি এখন থেকে একটু সাজুগুজু করেই থাকবে, যাচ্ছে তুমি আমাকে পছন্দ করো। আর শোনো, আমার মেয়ের দিক থেকে তোমার নজরটা সরাইতে হবে। এখন থেকে তুমি শুধু আমারই কাজ করবে, আমার কথা শুনবে, বুঝতে পারছো? তখন ছেলেটা বলতেছে ঠিক আছে, আপনার মেয়ের যে আপনি কত সুন্দর, আর আপনি যদি আমাকে এই সুযোগটা দেন তাহলে ওর থেকে আমি আর তাকাবোই না, ফ্রিতেই তো সবকিছু হবে। তখন আমি বললাম যে হ্যাঁ, এখন তুমি বুঝতে পারছো বাবা, ওইসব কোনো কথা চলবে না, এখন থেকে নিয়মিত তুমি আমার সঙ্গেই করবা। তো ঠিক আছে, এদিকে আসো। তো আমি তার কাছে একটু আগায় গেলাম, মানে ও একটু লজ্জাবোধ করতেছিল, যাই হোক আমাকে জড়িয়ে ধরে আদর করলো। তো আমি তাকে দারুণ ভাবে মানে করলাম। যে যাই হোক, আমার মেয়ের স্কুল থেকে আসতে আসতে মানে প্রচন্ড গরম পড়তেছিল, আর আমি একটু মোটা মানুষ তো, উচ্চ লম্বা আমার, যাই হোক মানে ওই প্রচুর গরমে আমি মানে ফ্যান ছাড়া আসলে থাকতে পারি না, বিদ্যুৎ খুব ডিস্টার্ব করে। তারপরও যাই হোক আমাদের ওরা আস্তে আস্তে দুবার হলো, ও করলো সুন্দরভাবে, মানে ওর অত বড় মানে আমার খুব সুন্দর, খুব আরাম লাগে, ভালো লাগলো। তো যাই হোক, ওর আঙ্কেল ওই 1 মাস পরে পরে আসতো দেখে ও আমাকে প্রতিনিয়ত এভাবে সময় দিত ঠিকঠাক মতো, আর আমি আহ, ওকে আসলে ওর সমস্ত কিছু মানে আমার ভালো লাগতো। আর এই জন্যই বলি যে আসলে যে আমার মেয়েটা ওকে এত পছন্দ করে কেন। তারপর থেকে আমার মেয়ের দিকে বললাম যে আমার মেয়েকে ঠিকঠাক মতো লেখাপড়া করাবে, ওর দেখে অন্য কোনো নজরে তাকানো যাবে না, দেখা যাবে না। তুমি শুধু এখন থেকে আমাকে একটু সময় দেবে, আমার বাড়িতে ঠিকঠাক মতো তুমি খাওয়া দাওয়া করবে। তো তারপরে যাই হোক, ও 1 দিন 2 দিন পরে পরেই মানে আমার প্রতিনিয়তই দরকার হতো, আমি কেন যেন বুঝি না, আমার খুব ভালো লাগতো। তা ওরও এটা বেশ মাসাল্লাহ মানে সুন্দর একটা এম, হতো। তো যা তারপরে ও তারপর থেকে মানে নিয়মিত আমাকে আমার সঙ্গে এটা করতো। আর আমার হাজবেন্ড 1 মাস 2 মাস পরে আসলো, আর আমার কোনো সমস্যা ছিল না, আমি দারুণ ভাবে জীবনযাপন করতে লাগলাম। আর ও খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, কলেজে লেখাপড়া করতো, আমার ছেলে আর মেয়েকে এত সুন্দরভাবে গাইড দিয়ে পড়াশোনা করাতো। আমার ছেলে এবং মেয়ে দুজনেরই স্কুলের রেজাল্ট খুবই ভালো হতো, এই জন্যই ওকে আমার বাড়িতে রাখছি, প্লাস আমারও হতো, আমার দিনটা খুব ভালোই চলছিল ওকে নিয়ে। তো বন্ধুরা, আমার এই জাগের মাস্টার আমাকে যেভাবে সময় দিত এবং আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাতো, আমাকেও খুশি করে রাখতো, আমিও সুন্দরভাবে দিনকাল ওকে নিয়ে পার করতে থাকলাম। তো এই গল্পটা যদি শুনে আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প নিয়ে আসছি আগামীকালকেই, ততক্ষণে সবাই নিজের যত্ন দেবেন। আল্লাহ হাফেজ।